বিশেষ সতর্কীকরণ। গল্পটি যারা প্লে করেছেন বা গল্পটি যারা শুনতে যাচ্ছেন তারা অবশ্যই কানে ইয়ারফোন পরে নেবেন, আর নয়তো বড় মানুষজন বা গুরুজন থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন, যেখান থেকে ভিডিওটি প্লে করলে কেউ শুনতে পাবে না। কেননা আমাদের আজকের গল্পের শুরুতে কিছু অশালীল কথোপকথন আছে যা আপনার অস্বস্তি বাড়াতে পারে। আর গল্পটি শেষ পর্যন্ত না দেখে কেউ কমেন্ট করবেন না। গল্পটি শেষে কিছু শিক্ষণীয় বিষয় আছে যা আমাদের সকলের মেনে চলা এবং জানা উচিত। তাই গল্পটি শেষ পর্যন্ত না শুনে কেউ কোনো কমেন্ট করবেন না। প্লিজ নীরব, আমাকে একটু শান্তি দে। আমি যে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ভাবি, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছিস না? তোর ভাই আজ 2টা বছর বিদেশে আছে, দেশে আসার কোনো নাম নেই। ভাবি, ভাইয়ার সাথে তো তোমার প্রতিদিনই কথা হয়। শুধুমাত্র ফোনে কথা বললেই কি সব চাহিদা পূরণ হয়ে যায়? তুই নিজেই ভেবে দেখ, আমি মেয়ে হিসেবে আমার তো কিছু চাহিদা থাকে, সেটা টাকা পয়সার চাহিদা না। বুঝতে পেরেছি ভাবি, তুমি কোন চাহিদার কথা বলছো, কিন্তু এতে আমি কিভাবে সাহায্য করব তোমাকে? কারণ এটা শুধু ভাইয়া পূরণ করতে পারবে। কিন্তু তোর ভাই তো নেই। তুই নিজেই ভেবে দেখ, একটা যুবতী মেয়ে কি টানা 2 বছর ওর চাহিদা ধরে রাখতে পারে? সেটা ঠিক, কিন্তু এখানে আমি তো আর তোমাকে সাহায্য করতে পারবো না। কেন পারবি না? তুই পারবি। প্লিজ নীরব, আমাকে একটু সুখ দে। ছি ভাবি, কী সব বলছো? কেউ জানতে পারলে মান সম্মান তো থাকবেই না, তারপরে কি কি হবে সেটা নিশ্চয়ই জানো। কেউ তো জানতে পারবে না। আমরা কি প্রকাশ্যে কিছু করব নাকি? তোর তো আইফোন কিনতে টাকা লাগবে, সেটা আমি দিব। তারপরেও তুই রাজি হয়ে যা প্লিজ। এতে তুইও মজা পাবি আর আমার চাহিদাটাও মিটে গেল। কিন্তু ভাবি, এটা কি উচিত হবে? এইটা তো তোমার দ্বারা ভাইয়াকে ঠকানো হবে। কিচ্ছু হবে না। এত কিছু ভেবে লাভ নেই। আমি তো আর তোর ভাইয়াকে ছেড়ে চলে যাচ্ছি না। তোকে আমি সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম। বাবা মা বাড়িতে আসার আগেই তোর ফাইনাল ডিসিশন জানাবি। এই বলে ভাবি চলে গেল আমার রুম থেকে। চলুন একটু পরিচয় পর্বটা সেরে নিই। আমি নীরব, এবার ইন্টার 2য় বর্ষে পড়ছি। আমার পরিবারে আমার বাবা মা আর বড় ভাই ভাবি আছে। বড় ভাই আজ প্রায় 2 বছর হয়ে গেল প্রবাসে আছে। ভাইয়া বিদেশে যাওয়ার কয়েকদিন পর থেকে যখন আমাদের আর্থিক অবস্থা ভালো হচ্ছিল, তখন থেকে বাবা আর কোনো কাজ করে না। আসলে ভাইয়াই বারণ করেছে, তাই বাবা মা এখন বাড়িতেই থাকে। অনেক দিন ধরেই ভাবি আমাকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু সুযোগ পায়নি। আজ বাবা মা একটু বাবার এক বন্ধুর বাড়িতে গিয়েছে, সন্ধ্যার দিকে আসবে। তাই এখন ভাবি আমাকে কি কি বলল তা তো শুনলেনি। আমি এখন ভাবছি ভাবিকে সন্ধ্যায় ফাইনাল ডিসিশন কি দেব। ভাবছি রাজি হয়ে যাব, কারণ এতে একটু আনন্দও পাবো, আর সাথে নিজের শখের আইফোনটাও পেয়ে যাব। তাই তখন আর বেশি কিছু ভাবলাম না। সন্ধ্যার দিকে ভাবিকে জানিয়ে দেব যে আমি রাজি। ভাবি ঘর থেকে চলে যাওয়ার পর আমার ভেতরের অস্থিরতাটা বাড়তে থাকলো। দেওয়াল ঘড়িতে প্রতিটা টিকটিক শব্দ যেন আমার উত্তেজনা বাড়াচ্ছিল। আমার বহুদিনের শখের আইফোন এবং তার চেয়েও আকর্ষণীয় হলো ভাবির শারীরিক সেই চাপা আকাঙ্ক্ষা। আমি নিজেকে প্রশ্ন করলাম, আর কতদিন অপেক্ষা করব? জীবনটা উপভোগ করার সময় এটা। ভাবি তো স্পষ্ট করেই বলেছে কেউ জানতে পারবে না। এই গোপন সুযোগটা হাতছাড়া করা বোকামি হবে। লোভ, কৌতূহল আর তার শারীরিক আকর্ষণ সব মিলিয়ে আমার দ্বিধা উধাও হয়ে গেল। রাজি হওয়াটাই ঠিক। আমি মনস্থির করলাম সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাবা মা আসার আগেই ভাবিকে জানাবো যে আমি রাজি। সন্ধ্যা 6টা, বাড়িটা তখন একদম নীরব। বাবা মা ফিরতে আরও দেরি আছে। আমি নিজের ঘর থেকে বেরিয়ে সোজা ভাবির বেডরুমের দিকে গেলাম। দরজায় মৃদু টোকা দিতেই অনন্যা ভাবি দরজা খুলল। তার চোখে স্বস্তি আর এক গভীর চাপা আকাঙ্ক্ষা দেখতে পেলাম। আয়, ভেতরে আয়। ভেতরে ঢুকতেই ভাবি দ্রুত দরজাটা ভিড়িয়ে দিল। তারপর দ্রুততার সাথে আমার কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি ভাবলি? ডিসিশনটা কি নিলি?
আমি মাথা নিচু করে ইতস্ততভাবে বললাম, আমি আমি রাজি ভাবি, কিন্তু তুমি যা যা বলেছ সেগুলোর কোনো নড়চড় হবে না। আমার কথায় ভাবির মুখে হাসি ফুটল। সে আমার হাতটা টেনে ধরল। সত্যি বলছিস নীরব? থ্যাংক ইউ। আমি আমার কথা রাখবো। আইফোন, নগদ টাকা, যা যা সব পাবি। এখন নয় ভাবি, বাবা মা ফিরতে তো আর দেরি নেই। আরে না, ভয় কিসের? এখন তো এই বাড়িতে আমরা দুজন ছাড়া কেউ নেই। ভাবি এবার আমার হাত ধরে টেনে আরও কাছে নিল। আমি প্রচণ্ড অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু শরীরের ভেতর অন্যরকম এক শিহরণ অনুভব হচ্ছিল। তার শরীরের সুগন্ধ আমাকে অস্থির করে তুলল। শোন নীরব, ভয় পাস না। শুধু দেখ কতটা সুখ দিতে পারি আমি তোকে। কথা শেষ হওয়ার আগেই ভাবি দ্রুত আমার কাছে এসে আমার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমার সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি দ্বিধা ভুলে ভাবির এই উষ্ণতায় নিজেকে সঁপে দিলাম। আমাদের গোপন সম্পর্কের প্রথম ছোঁয়া কেবল শুরু হলো, কিন্তু ঠিক তখনই ট্রিং ট্রিং দরজার বাইরে থাকা কলিং বেলটা হঠাৎ তীব্র শব্দে বেজে উঠল। ভাবি যেন মুহূর্তে বাস্তবে ফিরে এলো। সে দ্রুত আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে গেল। কে এলো এখন এত তাড়াতাড়ি? আমিও হতভম্ব। আমাদের শরীর তখনও উত্তেজনা আর ভয়ের মিশ্রণে কাঁপছে। অনন্যা দ্রুত আঁচল ঠিক করে নিয়ে আমার দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, তুই দ্রুত তোর রুমে যা, একদম স্বাভাবিক থাকবি, কেউ যেন কিছু সন্দেহ না করে। আমি আর কথা না বাড়িয়ে দ্রুত পা টিপে টিপে ভাবির রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেলাম। ভাবি এক দীর্ঘ শ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল। ভাবির রুম থেকে বেরিয়ে নিজের রুমে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই বাবা মায়ের কণ্ঠস্বর পেলাম। আমার বুকটা ধড়ফড় করছিল। আমি দ্রুত নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। অনন্য ভাবি ততক্ষণে গিয়ে দরজা খুলে দিয়েছে। কিরে অনন্যা, এত দেরি হলো কেন দরজা খুলতে? কই আর দেরি হলো, একটু গোছকাজ করছিলাম। তোমরা এত তাড়াতাড়ি ফিরলে যে? কি বলিস, প্রায় সন্ধ্যা পেরিয়ে গেছে। চল, এখন আর কথা না, একটু ফ্রেশ হয়ে আসি। বাবা মা ভেতরে এলেন। আমি আমার রুমের দরজা সামান্য ফাঁক করে সবটা দেখছিলাম। ভাবি চেহারায় এতটুকু উদ্বেগের ছাপ নেই, একদম স্বাভাবিক, যেন মিনিট খানেক আগেও কিছু ঘটেনি। আমার হৃৎপিণ্ডটাই বোধহয় লাফাচ্ছিল। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বই হাতে বিছানায় শুয়ে পড়লাম। বাবা মা ফ্রেশ হয়ে এলেন। রাত 8টার দিকে একসাথে ডিনার করলাম। ডিনারের সময়টা আমার কাছে ছিল অসহ্য। আমার বারবার মনে হচ্ছিল বাবা মা বুঝি আমাদের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছেন। আমি তাদের সাথে চোখ মেলাতে পারছিলাম না। ভাবি অবশ্য স্বাভাবিকভাবেই কথা বলে গেলেন। ডিনার শেষে সবাই যে যার রুমে চলে গেলাম। আমিও রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। রাত 1টা। আমার চোখে কিছুতেই ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করছি। মাথায় কেবলই ভাবির কথা ঘুরছে। ঠোঁটে এখনও তার উষ্ণ স্পর্শের রেশটা অনুভব করছি। কলিং বেল না বাজলে কি হতে পারত, সেই ভাবনায় আমার শরীর উত্তেজনায় কাঁপছিল। অপূর্ণ রোম্যান্সটার স্মৃতি যেন আমাকে ঘুমাতে দিচ্ছিল না। আমি উঠে বারান্দার দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজায় মৃদু টোকার শব্দ হলো। আমি প্রথমে ভাবলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু আবার শব্দ হলো। এত রাতে কে হতে পারে? আমি দরজা খুলতে দেখলাম দরজার সামনে অনন্য ভাবি দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। পরনে একটা হালকা নীল রঙের সুতির সালোয়ার কামিজ, চুলের অর্ধেক খোলা অর্ধেক বেনি করা। তার চোখে এক গভীর নেশা। ভাবি, তুমি এত রাতে? অনন্যা কোনো কথা না বলে দ্রুত ভেতরে ঢুকল এবং নিঃশব্দে দরজার ছিটকানি লাগিয়ে দিল। কি করছো ভাবি? বাবা মা? কথাটা শেষ করতে পারলাম না। অনন্য ভাবির চোখ দুটো যেন অন্য কিছু বলছিল। সে তখন বিছানা থেকে উঠে এসে আমার দিকে এগিয়ে এলো। ভাবি, এখানে যদি কেউ... আমি পুরোপুরি তার কাছে পৌঁছানোর আগেই অনন্যা আমাকে ঠেলে দিল। আমি ভারসাম্য রাখতে না পেরে বিছানায় শুয়ে পড়লাম।
ভাবি কি করছো? বাবা মা দুজনে বাড়িতে আছে। অনন্যা আমার ওপর ঝুঁকে এলো। তার চোখে এখন কোনো দ্বিধা নেই, শুধু তীব্র এক আকাঙ্ক্ষা। কিছুই টের পাবে না। এখন আর কোনো কথা বলবি না, চুপচাপ আমাকে রেসপন্স করবি। সে আমার ওপর ভর করে বসল। মুহূর্তের মধ্যে আমার সমস্ত চিন্তা দূর হয়ে গেল। চারপাশের নীরবতা যেন আমাদের গোপন মিলনের সাক্ষী। অনন্যা ভাবের উষ্ণতা আর আকস্মিকতা আমার ভেতরের সমস্ত আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলল। বিছানার ওপর শুরু হলো দেবর ভাবির এক অনৈতিক কাজ। ভাবি আমার ওপর ভর করে বসার পরেই আমার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। তার ঠোঁট আমার ঠোঁটকে খুঁজে নিল। আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। চারপাশের নীরবতা যেন আমাদের এই গোপন উত্তাপকে আরও বাড়িয়ে দিচ্ছিল। ভয়ে বুক কাঁপলেও আনন্দের শিহরণে আমি নিজেকে পুরোপুরিভাবে ভাবির হাতে সঁপে দিলাম। ভাবি আমার সকল কাপড় খুলে ফেলল, আমার পুরো শরীর ঠোঁটের নরম স্পর্শে ভরিয়ে দিল। আমিও দমে থাকলাম না, ভাবিকে নিচে ফেলে তার শাড়ি খুলে ফেললাম। ভাবি আমাকে কোনো বাধা দিল না। তারপর শুরু হলো গভীর ভালোবাসা। ভাবি আওয়াজ করতে যাবে, কিন্তু আমি ঠোঁটে ঠোঁট বসিয়ে দেই। সে রাতে বাবা মায়ের উপস্থিতি সত্ত্বেও ভাবি তার সবটুকু আবেগ ঢেলে দিল। দীর্ঘ 2 বছরের অপূর্ণতা সে যেন এক রাতের মধ্যেই মিটিয়ে নিতে চাইল। আমার মনে হলো আমি শুধু তার চাহিদা পূরণ করছি না, বরং আমি এক নতুন এবং তীব্র অভিজ্ঞতার স্বাদ নিচ্ছি। তার সেই করা রোমান্স আমার জীবনে প্রথম। একসময় ক্লান্ত হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ভোর হওয়ার খানিক আগে ভাবি উঠে পড়ল। এখন চাই তুই ঘুমিয়ে পড়, কেউ যেন কিছু জানতে না পারে। মনে রাখিস আমার কাছে তোর আইফোনের টাকাটা তৈরি আছে। ভাবি নিঃশব্দে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি সেই প্রথম রাতের উত্তেজনা নিয়ে অনেক বেলা পর্যন্ত ঘুমালাম। ঘুম ভাঙার পরও আমার শরীরে যেন তার স্পর্শের রেশ লেগেছিল। সকালের নাস্তার টেবিলে আমরা দুজনেই একদম স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। কেউ বুঝতে পারল না যে গতরাতে এই বাড়ির দেওয়ালের আড়ালে কি গভীর গোপন সম্পর্ক তৈরি হয়েছে। তারপর সারাদিন ধরে আমি অস্থির হয়েছিলাম, অপেক্ষা করছিলাম কখন রাত হবে। রাতে খাওয়া শেষে বাবা মা ঘুমাতে চলে গেলেন। আমি আর অপেক্ষা করতে পারলাম না। রাত ঠিক 12:30। আমি ভাবির ঘরের দরজায় টোকা দিতে যাচ্ছিলাম, তখনই দেখলাম ভাবির দরজাটা সামান্য খোলা। আমি ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিলাম। ভাবি ভেতরে একটা হালকা গোলাপি রঙের একটি নাইটি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সে সম্ভবত আমার জন্য অপেক্ষা করছিল। ভাবিকে কিন্তু এই ড্রেসে অনেক হট লাগছিল। আমি নিঃশব্দে ভেতরে ঢুকলাম। ভাবি আমাকে দেখেই আলতো করে হাসলো। তুই জানতিস আমি আসবো? আমি আর অপেক্ষা করতে পারলাম না ভাবি। ভাবি আর কোনো কথা বলল না। সে দ্রুত এসে আমাকে জড়িয়ে ধরল। দ্বিতীয় রাত ছিল প্রথম রাতের চেয়েও বেশি তীব্র। আমাদের আর কোনো ভয় কাজ করছিল না। বাবা মা যে অন্য রুমে আছেন সেই চিন্তাটাও যেন আমাদের মাথা থেকে উধাও হয়ে গিয়েছিল। এই রাতটা ছিল আরও গভীর, আরও কড়া রোম্যান্সে ভরা। আমরা যেন একে অপরের নেশায় ডুবে গেলাম। ভোর হওয়ার ঠিক আগে ভাবি ফিসফিস করে বলল, আজ রাতে তোকে সারপ্রাইজ দেব। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে অপেক্ষা করছিলাম। রাত 1টা বেজে গেল, কিন্তু ভাবি এলো না। আমার মনে কিছুটা উদ্বেগ জাগলো। তবে কি বাবা মা কিছু সন্দেহ করলেন? ঠিক 1:15 আমার ফোনে একটা টেক্সট মেসেজ এলো। নাম্বারটা অচেনা, কিন্তু আমি বুঝলাম এটা ভাবি। ছাদের ঘরে চলে আয়, কেউ যেন টের না পায়। আমি একটু অবাক হলাম। ছাদের ঘর? আমাদের ছাদে একটা ছোট পরিত্যক্ত ঘর আছে, যেটা কেউ ব্যবহার করে না। এটা আসলে একটা দারুণ বুদ্ধি। বাবা মা তো দূরের কথা, বাড়ির কেউই কোনো শব্দ শুনতে পাবে না। আমি নিঃশব্দে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে সোজা ছাদে উঠলাম। ছাদের ঘরে আলো জ্বলছিল। আমি ভেতরে ঢুকলাম। ভাবি ভেতরে আমার জন্য অপেক্ষা করছিল। সে আজ অন্যরকম পোশাক পরেছে, তার চোখ জ্বলজ্বল করছিল। সারপ্রাইজ কেমন লাগলো? এখানে কেউ নেই, এখন আমরা নিশ্চিন্তে। ভাবির কথাটা শেষ না হতেই আমি তাকে জাপটে ধরলাম।
ছাদের সেই নিস্তব্ধ ঘর, যা এতদিন পরিত্যক্ত ছিল, আজ যেন আমাদের গোপন অভিসারের স্থানে পরিণত হলো। তৃতীয় রাতটি ছিল আরও উন্মুক্ত, আরও বাঁধনহারা। এই রাতটা যেন আমাদের এই গোপন সম্পর্কের গভীরতাকে আরও কড়া রোম্যান্সে বেঁধে দিল। সেই রাতে, সেই কড়া রোম্যান্সের পর ভোরের দিকে আমি আর ভাবি ছাদের ঘর থেকে নেমে এসেছিলাম। সেই রাতে আমরা এতটাই বেপরোয়া ছিলাম যে সামান্য অসাবধানতার ফল কী হতে পারে তা ভাবিনি। ভোরে ঘুম ভাঙার পর আমার শরীরে তীব্র ক্লান্তি, কিন্তু মনে আনন্দের একটা শিহরণ। সকালে ঘুম থেকে উঠে আমি নিজেকে স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করলাম। নাস্তার টেবিলে বাবা, মা, ভাবি আর আমি 4 জন বসলাম। আমি অতিরিক্ত সতেজ থাকার ভান করছিলাম। ভাবি অবশ্য প্রথম 2 রাতের তুলনায় আজ একটু বেশি চুপচাপ। হয়তো সেও চিন্তিত। কিরে নীরব, তোকে কেমন যেন ঝিমিয়ে থাকা দেখাচ্ছে। কাল রাতে কি দেরি করে ঘুমিয়েছিস? মায়ের কথায় আমার বুকটা কেঁপে উঠল। মায়ের চোখ এড়ায়নি। না মা, একটু পড়াশোনা করছিলাম, পরীক্ষা চাপ তো। শরীর খারাপ করিস না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, মা শুধু ক্লান্তি লক্ষ্য করেছেন। আমি আর চোখে ভাবির দিকে তাকালাম। ভাবি দ্রুত চোখ নামিয়ে নাস্তায় মন দিল। ঠিক তখনই বাবা একটা কথা বললেন, যা শুনে আমাদের দুজনেরই হৃৎপিণ্ড যেন থেমে গেল। আচ্ছা অনন্যা, কাল রাতে কি তোদের ছাদে কোনো মিস্ত্রি কাজ করছিল নাকি? আমি রাতে পানি খেতে উঠছিলাম, দেখলাম সিঁড়ির শেষ ধাপে একটা ছোট টর্চ লাইট জ্বলছিল, আর কেমন যেন ফিস করে কথা বলার শব্দ এলো। আমার গলা শুকিয়ে গেল। রাতে ছাদ থেকে ফেরার সময় আমি তাড়াহুড়োয় আমার পকেটের ছোট টর্চটা সিঁড়ির ধাপে ফেলে এসেছিলাম। ফিসফিস শব্দটাও নিশ্চয়ই বাবা শুনেছেন। কই, না 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 তো বাবা, মিস্ত্রি কেন কাজ করবে? মনে হয় পাশের বাড়ি থেকে কোনো শব্দ এসেছিল। আর টর্চ লাইট হতে পারে নীরবেরই টর্চ। ও মাঝে মধ্যে রাতে বই নিয়ে ছাদে যায়, তো হয়তো ভুলে ফেলে এসেছে। ভাবি দ্রুত আমার দিকে একটা ইঙ্গিতপূর্ণ ভয়াত্মক দৃষ্টি দিল। তার চোখে পরিষ্কার লেখা ছিল, আমরা ধরা পড়তে চলেছি। আমিও তাকে একই রকম আতঙ্কিত দৃষ্টিতে পাল্টা জবাব দিলাম। আমাদের সেই গোপন অভিসারের সামান্য প্রমাণও বাবা দেখে ফেলেছেন। ছাদ ঘরটা তো অনেক দিন তালা দেওয়া থাকে, ওখানে কি করছিলি নীরব? তোর কি উপরে কিছু দেখেছিস? বাবার গলার স্বরটা হঠাৎ করেই কঠোর মনে হলো। আমার মনে হলো বাবার সন্দেহটা শুধু টর্চ লাইটের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি হয়তো এর চেয়েও বেশি কিছু অনুভব করেছেন। না বাবা, মানে আমি আসলে কাল রাতে মোবাইলটা চার্জ না দিয়ে শুয়েছিলাম, তখন কারেন্ট চলে গেল, তাই চার্জার খুঁজতে খুঁজতে ছাদের সিঁড়ি অবধি গিয়েছিলাম। টর্চটা সেখানেই হয়তো হাত থেকে পড়ে গেছে। আমি মিথ্যা কথা বলার সময় ভাবির দিকে তাকালাম। ভাবির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে দ্রুত নিজেকে সামলে নিল এবং পরিস্থিতি সামাল দিতে বলল, হ্যাঁ বাবা, ও তো মাঝে মাঝে এমন ভুল করেই। আর ছাদের ঘর তো সেই কবে থেকে বন্ধ, তুমি চিন্তা করো না। সাবধানে থাকবি, আর ছাদে যখন তখন যাবি না। যা, নাস্তা শেষ কর। বাবা আর কিছু বললেন না, কিন্তু তার চোখে ছিল এক গভীর সন্দেহ। আমরা দুজনেই বুঝতে পারলাম আমাদের গোপন সম্পর্কের উপর নজর পড়েছে। আমাদের বেপরোয়া করা রোমান্স এখন চরম ঝুঁকির মুখে। বাবা মায়ের সন্দেহের চোখে নাস্তার টেবিল থেকে ওঠার পর থেকেই একটা চাপা ভয় কাজ করছিল। একদিকে করা রোম্যান্সের তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে ধরা পড়ার চরম ঝুঁকি। এই রাতে আমার আর ভাবির দুজনেরই দেখা করা জরুরি ছিল, কারণ কাল সকালে বাবার কথাগুলো নিয়ে আলোচনা করা দরকার। রাতে ডিনার শেষ হওয়ার পর সবাই দ্রুত যার যার ঘরে চলে গেল। বাবা মা তাড়াতাড়ি শুয়ে পড়লেন। আমি অপেক্ষা করছিলাম কখন রাত গভীর হবে। রাত তখন প্রায় 1:30। আমি নিশ্চিত হলাম চারিদিকে নীরবতা নেমে এসেছে। আমি নিঃশব্দে বিছানা থেকে উঠলাম। ছাদের ঘরে যাওয়ার জন্য খুব সাবধানে দরজাটা সামান্য ফাঁক করলাম। এক পা বের করতে যাব, ঠিক তখনই ড্রয়িং রুমের দিকে তাকিয়ে আমার নিঃশ্বাস আটকে গেল। ড্রয়িং রুমে হালকা ডিম লাইটের আলো জ্বলছে, আর সেই আলোর নিচে
জায়নামাজ পেতে আমার মা নামাজ পড়ছেন। এত রাতে মা সাধারণত নামাজ পড়েন না। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে আমার শরীর হিম হয়ে গেল। মা যদি এই মুহূর্তে আমাকে দরজা দিয়ে বের হতে দেখেন তাহলে আর কোনো অজুহাতই কাজ করবে না। আমি দ্রুত নিঃশব্দে দরজা টেনে দিলাম এবং সশব্দে ছিটকানি লাগিয়ে দিলাম। হৃৎপিণ্ডটা তখন ধরফর করছিল। ছাদের ঘরে যাওয়া বা ভাবের সাথে দেখা করা আজ রাতে আর সম্ভব নয়। মা যতক্ষণ জেগে আছেন ততক্ষণ আমার রুমে থাকা ছাড়া উপায় নেই। আমি দ্রুত আমার ফোনটা হাতে নিলাম। শারীরিক দূরত্ব যখন তৈরি হলো তখন আমাদের একমাত্র ভরসা এই বার্তা। ভাবিকে বার্তাটি পাঠালাম, ভাবি আজ রাতে আর বেরোতে পারলাম না। মা ড্রয়িং রুমে নামাজ পড়ছেন, যাওয়া অসম্ভব, খুব ঝুঁকি মনে হচ্ছে। বাবা সকালে যা বলল তা নিয়েও কথা বলা দরকার। কাল সকালে সুযোগ খুঁজছি, আজ নয়, খুব সাবধানে থেকো। মেসেজটি সেন্ড করার কয়েক সেকেন্ডের মধ্যেই রিপ্লাই এলো, আমিও যেতে পারিনি। এই ঘরে এসে দেখি তোর বাবা ঘুমাচ্ছে না। আমাকেও সন্দেহ করছে মনে হলো, তাই সাহস পেলাম না। আজ আর হবে না, যা যা হয়েছে সেটা নিয়ে সকালে কথা বলতেই হবে। গুড নাইট। ভাবির রিপ্লাই দেখে বুঝলাম শুধু আমি নয়, ভাবিও আজ একই রকম সমস্যার মুখে পড়েছেন। আমাদের দুজনেরই ভয় ছিল একই জায়গায়। এই রাতের করা রোমান্স এখন স্থগিত। আমার পুরো মনটা এখন উদ্বেগে ভরা। বাবা মা কি সত্যি আমাদেরকে সন্দেহ করতে শুরু করেছেন? ভয়ের রেশটা তখনও কাটেনি। নাস্তার টেবিলে আমি আর ভাবি দুজনই চুপচাপ। বাবা মা নিজেদের মধ্যে কথা বলছেন, আমরা কান পেতে শুনছি। যদি আমাদের রাতের গোপন অভিসারের কোনো সূত্র তাদের কথায় আসে। মা বাবার দিকে তাকিয়ে বলে, শুনছো, কাল রাতে কেমন শান্তি পেলাম। মনে হলো এতগুলো দিন কেন যে নামাজটা বাদ দিয়েছিলাম। ভাবলাম এখন থেকে আর দেরি না করে তাহাজ্জুদটা শুরু করে দেব। শরীরটা বেশ হালকা লাগছে। খুব ভালো করেছ। এই সময়টা খুব শান্তির সময়, শরীর ও মন দুটোর জন্যই খুব ভালো। মায়ের কথা শুনে আমার আর ভাবির দুজনের বুকে যেন পাথর চাপা স্বস্তি নামল। স্বস্তির কারণ, বাবা মা আমাদের সন্দেহ করেননি। মায়ের জেগে থাকার কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি নামাজ পড়ছিলেন। বাবার সেই কঠোর দৃষ্টি আর টর্চলাইট নিয়ে প্রশ্ন, সবটাই ভুল বোঝাবুঝি ছিল। আমরা ধরা পড়িনি। কিন্তু স্বস্তিটা মুহূর্তের মধ্যেই উদ্বেগে পরিণত হলো। মায়ের কথাটা আমার কানে বাজতে থাকলো, এখন থেকে আর দেরি না করে তাহাজ্জুদটা শুরু করে দেব। এর মানে তো মা এখন থেকে প্রতিদিন রাত 1টা বা তার আশেপাশে জেগে থাকবেন। যদি তাই হয় তাহলে আমাদের গোপন দেখা সাক্ষাৎ, আমাদের করা রোমান্স সব কিছু চিরতরে বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারটা আমার একদম ভালো লাগলো না। বিকেল 4টা, মেসেজ, কথোপকথন। সারাদিন এই চিন্তাটা মাথায় ঘুরল। কলেজ বন্ধ, সামনে লম্বা ছুটি, অথচ ভাবির সাথে দেখা করার উপায় নেই। বিকেলে আমি সুযোগ বুঝে ভাবিকে মেসেজ দিলাম, ভাবি এখন কি হবে? মা যদি রোজ নামাজ পড়ে তাহলে তো আমরা কোনোভাবেই দেখা করতে পারবো না। আমার তো একদম ভালো লাগছে না। প্রায় সঙ্গে সঙ্গে ভাবির রিপ্লাই এলো, আমারও একদমই ভালো লাগছে না তোকে ছাড়া। মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এখন তো তোর কলেজ বন্ধ, আর অনেক দিন হলো আমিও বাবার বাড়ি যাইনি। তাই বাবা মাকে বলে তোকে নিয়ে বাবার বাড়ি যাব। প্ল্যানটা শুনে আমার উত্তেজনা বাড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগলো, সেটা ঠিক আছে, কিন্তু তোমার বাবার বাড়িতে কি এগুলো সম্ভব হবে? ওখানে তো তোমার সব আত্মীয় স্বজন থাকবে, ধরা পড়ার ভয় আরও বেশি থাকবে না? আমি অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর ভাবির উত্তর এলো, আর সেই উত্তরে যেন নতুন করে আসার আলো দেখলাম। আরে শোন না, আমার বাবার বাড়িতে আমার ঘরটা একদম আলাদা, আর রাতে আমার ছোট ভাই থাকে ওর ঘরে। আমি সবাইকে বলে দেবো তোর শরীর খারাপ লাগলে রাতে যেন একা না থাকতে হয়, তাই তুই আমার ঘরেই শুবি। এটা নিয়ে কেউ কিচ্ছু বলবে না। আর আমার ঘরটা দোতলায়, সবার থেকে দূরে। ওটা আমাদের জন্য এই বাড়ির থেকেও বেশি নিরাপদ জায়গা হবে। কি বলিস? ভাবির এই সাহসী ও
বিচক্ষণ পরিকল্পনা শুনে আমার উত্তেজনা বাদ মানল না। বাবার বাড়ি মানে চরম নিরাপত্তা এবং দীর্ঘ সময়ের জন্য নিরবিচ্ছিন্ন করা রোমান্স। ওয়াও, তাহলে তো দারুণ হবে ভাবি। আমি একদম রাজি। কখন যেতে চাইছো? তুমি শুধু ব্যবস্থা করো, আমি তৈরি। আমার মনে তখন শুধু একটাই চিন্তা, বাবা মায়ের চোখ এড়িয়ে এবার আমরা যাচ্ছি এক নতুন এবং নিরাপদ গোপন আস্থানায়। ভাবির বাবার বাড়িতে যাওয়ার পরিকল্পনাটা শোনার পর থেকে আমার আর তর সইছিল না। সারাদিন ধরে আমি সেই উত্তেজনা নিয়েই কাটালাম। ভাবি আমাকে মেসেজে জানিয়েছিল পরের দিন সকালেই সে বাবা মাকে প্রস্তাবটা দেবে। আমরা সবাই নাস্তার টেবিলে বসেছি। আমি একটু দূরে মনোযোগ দিয়ে মোবাইল দেখছিলাম, যেন ভাবির প্রস্তাবে আমার কোনো আগ্রহ নেই। তবে ভেতরের উত্তেজনা গোপন করার জন্য যথেষ্ট চেষ্টা করছিলাম। না বাবা, তোমাদের একটা কথা বলার ছিল। বল না মা, কি বলবি? আমার বাবার বাড়ি থেকে কাল ফোন করেছিল। অনেকদিন তো হলো যায়নি, আর নীরবেরও তো কলেজ ছুটি। আমি ভাবছিলাম কদিনের জন্য ঘুরে আসতাম। খুব ভালো কথা তো, অনেক দিন যাওনি, যাওয়া উচিত। কিন্তু নীরবকে নিয়ে কেন? ও একা গেলে হবে না? বাবার প্রশ্নে আমার বুকের ধুকপুকানি বাড়ল। ভাবি এবার আসল চালটা চালবে। একা কেন? তুমি জানো তো নীরবের শরীরটা একটু দুর্বল, আর ওর কলেজের ছুটিও আছে। আমি তো চাইছিলাম ও কিছুদিন আমার সঙ্গে গিয়ে একটু আনন্দ করে আসুক, আর ওখানে গেলে ওর মামার কাছ থেকে ভালো কিছু বইও পাওয়া যেতে পারে। কিন্তু কেন? তোমাদের হঠাৎ একসঙ্গে যাওয়ার কি দরকার? দরকার আছে মা। আসলে আমি গেলে তো আমার সব আত্মীয় স্বজনেরা ভিড় করবে, রান্না করতে হবে, আর নীরব থাকলে আমার একটু সাহায্য হবে। তাছাড়া নীরবের কলেজ ছুটি, ও এখানে বসে বসে কি করবে? তোমরাও তো বাড়িতে থাকছো। ভাবি চালাকিতে আমি মনে মনে হেসেছিলাম। সাহায্য আর বই দুটো অজুহাতই দারুণ কাজ করবে। হ্যাঁ অনন্যা, মন্দ বলিসনি। ছুটিটা তোরও কাটানো হবে আর নীরবও ঘুরে আসবে। ঠিক আছে, যা তোরা। কবে যাবি ঠিক করেছিস? ভাবছি আজ বিকেলের মধ্যেই সব গুছিয়ে কাল সকালেই রওনা দেব। বেশি দেরি করলে আর যাওয়া হবে না। ঠিক আছে, তাহলে কাল সকালে বেরিয়ে পড়িস। সাবধানে যাস। আর নীরব, ভাবিকে ভালো করে দেখে রাখবি। বাবার কথা শুনে আমার হাসি পেল। ভাবিকে ভালো করে দেখে রাখবে। আমার মনে হলো বাবা যদি জানতেন আমি কিভাবে তাকে দেখে রাখব। আমি তখন স্বাভাবিক স্বরে উত্তর দিলাম, জি বাবা, চিন্তা করো না। রাতে আমি আর ভাবি মেসেজে পুরোটা সময় কাটিয়ে যেন আমাদের আর কোনো দ্বিধা নেই। সকালে তৈরি হয়ে দুজনের ব্যাগ নিয়ে নিচে নামলাম। বাবা মা দুজনেই আমাদের এগিয়ে দিতে এলেন। বেশি দেরি করিস না, 2-3 দিনের মধ্যেই ফিরে আসিস। ঠিক আছে মা, চিন্তা করো না। নীরব, মন দিয়ে যাস, সাবধানে থাকিস। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা একটা রিক্সা ধরে বাস স্ট্যান্ডে পৌঁছালাম। বাস চলতে শুরু করলো। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছি, কিন্তু আমার মন ছিল ভেতরে ভাবির দিকে। বাসের মধ্যে খুব ভিড় ছিল। আমরা দুজন পাশাপাশি সিটে বসতে পারলাম না। আমার সিটটা একটু পেছনে পড়ল, কিন্তু দুজনের চোখ মাঝে মাঝেই একে অপরের সাথে মিলিত হচ্ছিল। বাসের ঝাঁকুনিতে আমার উত্তেজনা যেন আরও বাড়ছিল। ভাবি আমাকে একটা মেসেজ করলো, আর মাত্র 3 ঘন্টা, তারপর আমরা নিশ্চিন্ত। আমার সেই দোতলার ঘরটা আজ আমাদের জন্য অপেক্ষা করছে। আজ রাতে যেন আর কোনো মা কিংবা বাবা আমাদের পথে বাধা দিতে না আসে। আমি মেসেজটা পড়ে হেসে উঠলাম। আমার বুকের ভেতর তখন আনন্দ আর তীব্র করা রোম্যান্সের অপেক্ষা। নতুন এবং নিরাপদ আস্থানার দিকে আমাদের গোপন যাত্রা শুরু হলো। প্রায় 3 ঘন্টা পর আমরা গন্তব্যে পৌঁছালাম। ভাবির বাবার বাড়িটা বেশ বড়, গ্রামীণ পরিবেশে। বাস থেকে নেমে আরেকটা রিক্সা নিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। বাড়ি পৌঁছাতেই দেখলাম ভাবির বাবা মা এবং ভাবির ছোট ভাই আমাদের জন্য অপেক্ষা করছিল। ভাই আর শ্বশুর শাশুড়ি আমাদের সাদরে অভ্যর্থনা জানালেন। আমি খুব সাবধানে ভাবির দিকে তাকালাম। আমাদের গোপন পরিকল্পনা যেন কেউ বুঝতে না পারে।
ভাবি ইশারায় আমাকে মনে করিয়ে দিল এবার যেন আমার অসুস্থতা শুরু হয়। আমি তখন হালকা কাঁপা কাঁপা গলায় বললাম, বাসে অনেক জার্নি হয়েছে, মাথাটা কেমন যেন ধরেছে। হায় হায়, কি হয়েছে বাবা? গরমে মাথা ধরেছে বুঝি? আমি বলেছিলাম না মা, ওর শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছে না, তাই তো ওকে নিয়ে এলাম, একটু বিশ্রাম দরকার। চল মা, আগে তোর জিনিসপত্র নিয়ে তোর দোতলার ঘরে চল, ওখানে বাতাস আছে। নীরব, বাবা তুমিও যাও, একদম নড়বে না। ভাবির এই ঘরটা ছিল দোতলার একদম কোনায়। ভাবি ঠিকই বলেছিল, এই ঘরটা সবার থেকে বেশ আলাদা, যেন আমাদের জন্যই তৈরি। আমি ব্যাগ নিয়ে উপরে গেলাম। ভাবি ছোট ভাই আমার ব্যাগটা তুলে দিতে এলো। চলো ভাইয়া, আমি তোমার বিছানাটা করে দিচ্ছি। ভাবি তাড়াতাড়ি এগিয়ে গেল। না রে, তুই যা, আমিই করছি। ওর হয়তো বিশ্রাম লাগবে, তোর সামনে অস্বস্তি বোধ করবে। ছোট ভাই চলে গেল। ভাবি দ্রুত দরজাটা ভিড়িয়ে দিল এবং একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্ল্যান এ সফল, এবার শুধু রাতের অপেক্ষা। আমিও মাথা ব্যথার অভিনয় করতে করতে বিছানায় শুয়ে পড়লাম। রাতে সবাই একসাথে খেতে বসলাম। আমি অভিনয়টা আরেকটু বাড়িয়ে দিলাম। খাওয়ার সময় দুবার কপাল চেপে ধরলাম এবং প্লেট থেকে অল্প খেলাম। কি হলো নীরব, খাচ্ছিস না কেন? না ভাবি, মাথা ব্যথাটা খুব বেড়েছে, চোখ খুলতে পারছি না, শুধু গা গোলাচ্ছে। হায় হায়, এটা তো খারাপ। তুই বরং আর খেয়ে কাজ নেই। অনন্যা, তুই ওকে তাড়াতাড়ি নিয়ে ঘরে যা, গরম জল দিয়ে একটা কপালে সেঁক দে। এই সুযোগেই ভাবি আসল কথাটা বলল। ঠিক আছে মা, আমি যাচ্ছি। বাবা মা শোনো, আমি ভাবছি আজ রাতে নীরবের ঘরেই শুয়ে পড়ব। কেন, তোর নিজের ঘর আছে না? আসলে ওর শরীরটা খুব খারাপ, রাতে যদি মাথা ব্যথা আরো বাড়ে বা একা থাকলে যদি অন্য কোনো সমস্যা হয়, আমি থাকলে ওর পাশে একটু থাকতে পারবো। একা থাকলে তো ও আরো ভয় পাবে। আপনারা তো জানেন ও একটু দুর্বল। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, অসুস্থ মানুষ একা থাকা ঠিক না। ঠিক আছে, আজ রাতটা তুই এই ঘরে শুয়ে পড়, সাবধানে দেখিস। আমার মনে হলো ভাগ্য আজ আমাদের পক্ষে। ভাবির বুদ্ধি আর বাবা মায়ের স্নেহ দুটোই আমাদের কাজে লেগে গেল। ভাবি আর কোনো কথা না বাড়িয়ে আমার হাত ধরে টেনে উঠালো। চল নীরব, তুই আগে বিশ্রাম নিবি। আমি মাথা চেপে ধরে ধীর পায়ে ভাবির সাথে সেই কাঙ্ক্ষিত দোতলার ঘরে গেলাম। দরজা বন্ধ করার পরে ভাবি স্বস্তির নিঃশ্বাস নিল এবং আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। প্ল্যান বি সফল, আর কোনো চিন্তা নেই। ভাবিকে কাছে টেনে নিতে চাইলাম, কিন্তু ভাবি হাত ইশারা করে নিষেধ করলো। আরে না, এখন না, আগে একটু সাজুগুজু করি, তোর জন্যই তো সেজে এসেছি। আর এখন কেউ কোনো শব্দ শুনতে পাবে না। এই রাতটা শুধু আমাদের, কোনো ভয় নেই। ভাবি যখন বলল এখন না, আগে একটু সাজুগুজু করি, তখন আমার আর ধৈর্যের বাঁধ রইল না। দীর্ঘ অপেক্ষার পর এই নির্জন নিরাপদ আস্থানা, তাও আবার দুজনের একত্রে থাকার পূর্ণ বৈধতা নিয়ে। আমার শরীরের প্রতিটি শিরায় তখন তীব্র উত্তেজনা বইছিল। আমি ভাবির সেই কথা একদমই শুনলাম না। সাজুগুজুর জন্য অপেক্ষা করার মতো ধৈর্য আমার মধ্যে অবশিষ্ট ছিল না। আমি দ্রুত গিয়ে ঘরের দরজাটা ভালোভাবে ভিড়িয়ে দিলাম এবং ছিটকানিটা শক্ত করে লাগিয়ে নিশ্চিত হলাম বাইরের কেউ যেন ভেতরে আসার সুযোগ না পায়। কাজটা শেষ করে আমি মুহূর্তের মধ্যে ভাবির দিকে ঘুরে তাকালাম। ভাবি তখনও হাসি মুখে আলতোভাবে তার খোলা চুল ঠিক করছিল। তার চেহারায় এক ধরনের চাপা আনন্দ আর দুষ্টুমি খেলা করছিল। কি হলো, এত তাড়া কিসের? বস না একটু, আমরা তো সারা রাত। ভাবির কথাটা শেষ করতে দিলাম না। আমি বিদ্যুতের বেগে তার দিকে এগিয়ে গেলাম। আমার ভেতরের পুরুষালী আকাঙ্ক্ষা তখন প্রবল। অনন্যা কিছু বুঝে ওঠার আগেই আমি তাকে জাপটে ধরলাম এবং সজোরে তার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। ভাবির হাতের চুড়িগুলো টুকটাক করে শব্দ করল। ভাবি প্রথমে একটু চমকে গিয়েছিল, কারণ সে হয়তো এত দ্রুততা আশা করেনি।
কিন্তু মুহূর্তেই ভাবি সেই চমক আনন্দের প্রতি উত্তরে পরিণত হলো। আমার বাহু বন্ধনে সে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিল। আজ এখানে কেউ নেই, কোনো ভয় নেই, কোনো দরজা খোলার শব্দ নেই। আমরা এখন একদম স্বাধীন। আমি ভাবিকে গভীর আবেগে চুম্বন করতে করতে তাকে আলতো করে ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দিলাম। আজ আর কোনো কথা নয়, কোনো ফিসফিসানি নয়, শুধু উষ্ণ নিঃশ্বাস আর তীব্র আকাঙ্ক্ষার খেলা। সেই বাবার বাড়ির দোতলার নির্জন ঘরটিতে শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত উন্মুক্ত রোম্যান্স। আমি ভাবির ওপরে উঠে তার ঠোঁটজোড়া দখল করে নিলাম। অনন্যা ভাবি আমার মাথার চুলগুলো খামচে ধরল। আমি তার পুরো শরীর কিস করে ভাসিয়ে দিলাম। যখনই অনন্যার নাভিতে কিস করে সে আর সহ্য করতে না পেরে আমার মাথা টান দিয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর আমরা ডুবে যাই রোমাঞ্চের এক অতল সমুদ্রে। এই রাতটা কেবলই আমাদের, যেখানে কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না। ভাবির বাবার বাড়ির সেই দোতলার ঘরটা আমাদের জন্য যেন স্বর্গের মতো ছিল। আমাদের সম্পর্কের ক্ষেত্রে ওটা ছিল চরম স্বাধীনতা আর নিরাপত্তার প্রতীক। প্রথম রাতের সেই উন্মাদনার পর আমাদের আর কোনো কিছুর দিকে মনোযোগ ছিল না। দিনের বেলা মাথা ব্যথার ভান করে আমি শুয়ে থাকতাম আর ভাবি আমার সেবা করত। এই সেবার আড়ালে চলতো আমাদের চোখের ইশারা আর দুষ্টু মিষ্টি হাসি। ভাবির বাবা মা বা অন্য কেউ আমাদের এতটুকু সন্দেহ করেনি। তাদের কাছে এটা ছিল অসুস্থ দেবরের প্রতি এক স্নেহময়ী ভাবির একান্ত মনোযোগ। আর রাতে বাবা মা যখন ঘুমিয়ে পড়তেন তখন সেই দোতলার ঘরটি হয়ে উঠত আমাদের গোপন আস্থানা। আমরা 3 রাত ছিলাম ভাবির বাবার বাড়িতে। এই 3টি রাত ছিল আমাদের জীবনের সবচেয়ে বেপরোয়া ও মুক্ত রাত। কোনো কলিং বেলের ভয় নেই, কোনো মায়ের তাহাজ্জুদের নামাজ নেই। প্রতি রাতে আমরা আমাদের চরম আকাঙ্ক্ষা মেটাতে পারতাম। দিনের বেলায় যে ক্লান্তি আসতো আমরা পরোয়া করতাম না। আমাদের অনৈতিক সম্পর্ক তখন তীব্র কড়া রোমান্সে পরিণত হয়েছে। দ্বিতীয় রাতে ভাবি আমাকে হাসতে হাসতে বলেছিল, নীরব, তুই তো বললি তোর মাথা ব্যথা, কিন্তু এখন তো দেখছি তুই আমার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছিস। তৃতীয় রাতে আমরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলাম যে বাইরের জগৎ ভুলে গিয়েছিলাম। আমার মনে হতো আমরা যদি চিরকাল এই ঘরে থেকে যেতে পারতাম। এই 3 দিনে আমি শুধু তার স্বামী হিসেবে নয়, তার গোপন সঙ্গী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম। আর সেও আমার প্রতি তার নির্ভরতা ও ভালোবাসা গভীর করেছিল। সময় দ্রুত ফুরিয়ে গেল। চতুর্থ দিন সকালে আমাদের বাড়িতে ফেরার কথা ছিল। সকাল থেকেই মনটা খারাপ লাগছিল। এই নিরাপদ আস্থানা ছেড়ে আবার সেই সন্দেহের জালে ফিরতে হবে। আমি আলতো করে নীরবের কপালে হাত রেখে বলি, মন খারাপ করিস না, ফিরে যেতেই হবে। আমি অনন্যার হাত ধরে বলি, এই 3 রাত আমার জীবনের সেরা রাত ছিল ভাবি। আবার কবে এভাবে আমরা একা হতে পারবো? আমরা কোনো না কোনো পথ ঠিক খুঁজে নেব। আর এবার গেলে তো তোর জন্য আইফোনটা নিয়ে ফিরবো, সেটা ভুলে যাস না। ভাবির এই কথায় আমার মন কিছুটা শান্ত হলো। সে শুধু আবেগ নয়, প্রতিশ্রুতিও রাখছে। আমরা দুজন ধীরে ধীরে নিচে নেমে এলাম। শ্বশুর শাশুড়ি আমাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করেছেন। কী রে নীরব, এখন শরীরটা একটু ভালো লাগছে তোর? জি আন্টি, এখন অনেকটা ভালো। আপনার সেবা আর ভাবির যত্নের কারণেই সম্ভব হলো। ভাবির দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আমার সেবা আর যত্নের আসল মানে শুধু আমরা দুজনই জানি। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে আমরা রিক্সা ধরলাম। রিক্সা চলল বাস স্ট্যান্ডের দিকে। সন্ধ্যায় আমরা নিজেদের বাড়িতে পৌঁছালাম। বাবা মা আমাদের দেখে খুব খুশি। যাক বাবা, তোরা ফিরে এলি। অনন্যা, কেমন আছিস মা? নীরব এখন কেমন আছে? আমি ভালো আছি মা। আর নীরব এখন একদম সুস্থ। বাবার বাড়িতে গিয়ে ভালো বাতাস আর বিশ্রাম পেয়েছে। খুব ভালো করেছিস। আমরা দুজন স্বাভাবিকভাবে কথা বললাম, কিন্তু ভেতরে ভেতরে আমরা একে অপরের উপস্থিতি গভীরভাবে অনুভব করছিলাম। আবার সেই একই ছাদের নিচে, কিন্তু এখন মার তাহাজ্জুদের নামাজ আমাদের পথে বাধা। আমি ভাবির দিকে আর চোখে তাকালাম।
তার চোখেও সেই একই প্রশ্ন, এখন কি হবে? আমাদের সেই তীব্র করার রোমাঞ্চ কি আবার স্থগিত হয়ে যাবে, নাকি আমরা আরও গোপনে নতুন কোনো পথ খুঁজে নেব? বাবার বাড়ি থেকে ফিরে আসার পর প্রথম রাতটা আমাদের জন্য ছিল চরম হতাশার। আমরা জানি মা এখন রাত 1টা বাজতেই নামাজে দাঁড়াবেন, আর সেই রাতে আর কোনো যোগাযোগের চেষ্টা করলাম না। কিন্তু আমাদের দুজনের মনের এক তীব্র শূন্যতা আর আকাঙ্ক্ষা কাজ করছিল। পরের দিন সকালে নাস্তার টেবিলে বাবা হঠাৎ একটা কথা বললেন। নীরব, তোর সাথে কিছু কথা ছিল। বাবার গম্ভীর স্বর শুনে আমার বুকটা ধড়াস করে উঠল। ভাবি আমার দিকে একবার তাকালো, তার চোখেও ভয়। আবার কি সেই টর্চ লাইটের মতো কোনো প্রমাণ বাবা খুঁজে পেয়েছেন? তুই তো এখন বড় হচ্ছিস, আর অনন্যাও তো 2 বছর ধরে তোর বড় ভাইয়ের অপেক্ষা করছে। তোর ভাই বিদেশে এত কষ্ট করছে, আমরা এখানে ভালো আছি, কিন্তু তার একার জন্যই তো সব সম্ভব হচ্ছে। বাবার কথাগুলো শুনে হঠাৎ আমার মনটা অপরাধ বোধে ভরে গেল। বাবার চোখে মুখে শুধু ভাইয়ের জন্য চিন্তা, আর আমরা ভাইয়ের বিশ্বাস ভেঙে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে এক ঘৃণ্য খেলায় মেতে উঠেছিলাম। কি হয়েছে বাবা? কিছু হয়নি মা, আমি শুধু চাচ্ছিলাম নীরব, তুই একটু অনন্যার খেয়াল রাখিস। তোর ভাই নেই, তুই ওর ছোট হলেও একটা ভরসা, তোরা যেন একতলা হয়ে থাকিস। বাবা হয়তো খুব সাধারণ কথাই বলেছিলেন, কিন্তু এই কথাগুলো আমার আর ভাবির বুকে তীরের ফলার মতো বিঁধল। ভরসা, একতলা, এই শব্দগুলো আমাদের গোপন সম্পর্কের উল্টো চিত্র তুলে ধরছিল। আমাদের এই একতলা হওয়াটা যে কতটা জঘন্য ছিল সেটা উপলব্ধি করলাম। বাবার কথাগুলো মাথায় নিয়ে আমি সারাদিন নিজের রুমে দরজা বন্ধ করে থাকলাম। আমার চোখের সামনে তখন ভেসে উঠছিল আমার বড় ভাইয়ের হাসি মুখটা, যিনি বিদেশে দিনরাত পরিশ্রম করছেন আমাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে, আর আমি তার দেওয়া টাকায় আইফোন কেনার লোভ আর শারীরিক আনন্দের জন্য তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছি। ভাবিরও একই অবস্থা। দুপুরে সে আমার জন্য খাবার নিয়ে এসে ফিসফিস করে বলেছিল, বাবা যা বলল, নীরব আমার নিজেকে খুব খারাপ লাগছে। তোর ভাই। আমরা দুজনেই বুঝতে পারছিলাম এই ভুল পথটা বেশি দূর নেওয়া ঠিক হবে না। আমাদের এই গোপন করা রোমাঞ্চ শুধুমাত্র একটি ভুল, যা আমাদের সম্পর্ককে বিষাক্ত করে তুলছে। সিদ্ধান্ত গ্রহণ। রাত গভীর হলো, আমি অপেক্ষা করছিলাম। রাত তখন প্রায় 1টা। মা নামাজে দাঁড়িয়েছে। আমি ভাবিকে মেসেজ দিলাম, ভাবি তোমার সাথে জরুরি কথা আছে, আজ ছাদে এসো। মা নামাজ পড়ছেন, কোনো শব্দ হবে না। মিনিট 10 পর ভাবি ছাদে এলো। আমি আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলাম। ছাদের সেই নির্জনতা আজ আমাদের আর কোনো উষ্ণতা দিল না, বরং নিয়ে এলো কঠিন এক সত্যের মুখোমুখি হওয়ার সুযোগ। কি হচ্ছে নীরব, তুমি এত রাতে ডাকলে? আমাদের ভুল হয়েছে ভাবি, আর সকালে বাবার কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে। আমাদের এই সম্পর্কটা, এটা আমার ভাইয়ের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। আমিও বুঝতে পারছি নীরব। বাবার বাড়ি থেকে ফেরার পর থেকেই আমার মধ্যে তীব্র অপরাধ বোধ কাজ করছে। আমি একা থাকতে গিয়ে, শারীরিক চাহিদা মেটাতে গিয়ে ভুল পথে পা বাড়িয়েছি। এটা শুধু শারীরিক চাহিদা নয় ভাবি, আমরা একে অপরের দুর্বলতার সুযোগ নিয়েছি, কিন্তু আমার ভাইকে আমরা আর ঠকাতে পারি না। তাহলে এখন কি করব আমরা? আমাদের সম্পর্ক এখানেই শেষ ভাবি। আমাদের এই কড়া রোমাঞ্চ বন্ধ করতে হবে। তুমি আমার ভাইয়ের স্ত্রী হিসেবে থাকো, আর আমি তোমার দেবর হিসেবে। আর কোনোদিন যেন আমাদের মধ্যে সেই ভুলটা না হয়। ভাবি কোনো প্রতিবাদ করলো না, সে আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরলো। আমি রাজি নীরব। আমি চাই না এই পাপ আমাদের দুজনকেই শেষ করে দিক, কিন্তু বন্ধু হিসেবে, ভরসার মানুষ হিসেবে তুই সবসময় আমার পাশে থাকবি তো? অবশ্যই থাকবো। একজন দেবর হিসেবে যে কোনো বিপদে তোমার পাশে আমি সব সময় থাকব। আমরা দুজন দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমাদের গোপন সম্পর্কের এই অধ্যায়টা সেদিন রাতেই শেষ হলো। আমাদের ভুল বুঝতে পারার সেই রাতে আমরা একে অপরের কাছে এক নতুন সম্পর্কের প্রতিশ্রুতি দিলাম। পবিত্রতা
আর ভরসার সম্পর্ক। তো দর্শকরা, আমরা আজকের গল্পের শেষের দিকে চলে আসলাম। গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং নৈতিকতা। অসাময়িক আবেগ বা আকাঙ্ক্ষার বশে কোনো অনৈতিক সম্পর্কে জড়ালে তা শুধু চরম অপরাধবোধ সৃষ্টি করে, কিন্তু শান্তি দেয় না। নিজের অনুপস্থিতি, প্রিয়জনের প্রতি বিশ্বস্ত থাকা এবং ভুল বুঝতে পারলে সেই সম্পর্ক ছিন্ন করার সাহস রাখাটাই হলো প্রকৃত মুক্তি। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। গল্পটিতে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, টাটা।